আজকে আপনাদের একটা গল্প শোনাবো আমার এই মোবাইল ফোন কেনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমার পক্ষ থেকে, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকে। আজকে আপনাদের একটা গল্প শোনাবো, সেটা হচ্ছে আমার এই মোবাইল ফোন কিনতে যাওয়ার গল্প। আমি এখন মনোহর বাজার পেট্রোল পাম্পের থেকে তেল ভরে তারপর আমি এখন রওনা দিতেছি ঢাকার উদ্দেশ্যে। যেহেতু শরীয়তপুরে মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের এত ভালো একটা মার্কেট নাই, এমনিতে নর্মাল বা অ্যান্ড্রয়েড ফোনগুলি শরীয়তপুরে সচরাচর বেশি বিক্রি হয়। আইফোন বা অন্যান্য দামি ব্র্যান্ডের যে ফোনগুলি আছে এটা শরীয়তপুরে তত একটা পাওয়া যায় না। তো আমার এখন গন্তব্য হচ্ছে ঢাকায়। আমি এখন পুলিশ লাইন আসছি, পুলিশ লাইন দিয়ে এক রাস্তা শরীয়তপুর ধরে আমার যেতে হবে সেই ঢাকায় আমার কাঙ্ক্ষিত ফোন কেনার জন্য। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এই যে দেখুন, এটা হচ্ছে পুলিশ লাইন জামে মসজিদ। মসজিদটা খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আমি এখন যাব আর সমস্ত বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আমি কিভাবে ঢাকা যাচ্ছি। এটা হচ্ছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডের যেই অফিসটা, এটা আপনারা দেখতে পাবেন। আরো বিভিন্ন শরীয়তপুরের দর্শনীয় স্থানগুলি আপনাদের যাওয়ার পথে যা আর কি সামনে পাওয়া যায়, সেই বিষয়গুলি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে শরীয়তপুরের অনেক বিষয় আপনারা জানতে পারবেন। এখন আছি শরীয়তপুর জেলার সরকারি কলেজের গেটের সামনে। এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার সরকারি কলেজ। এই কলেজটার নাম কিন্তু মাঝে পরিবর্তন করা হয়েছিল, এখন আবারও নাম সেই আগের জায়গায়, সেই শরীয়তপুর সরকারি কলেজ নিয়ে আসা হয়েছে। আজকে আমি শরীয়তপুর সদর উপজেলার যে মনোহর বাজার আছে, মনোহর বাজারের মোড়ের থেকে সমস্ত বিষয়গুলি আমি আপনাদের তুলে ধরবো, যে শরীয়তপুর যাইতে কি কি স্থাপনা পড়ে। পিছনে কিন্তু অলরেডি আমরা স্টেডিয়াম রাখে আছি, শরীয়তপুর জেলার স্টেডিয়াম। আর এখন যেই গাছগুলি দেখতেছেন, এই গাছের পাশে যে বাসা আছে, এটা হচ্ছে শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবন। আর এইদিকে যে ডানে যে রাস্তাটা গেছে, যে দেখুন যে ডান দিকে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে শরীয়তপুর মহিলা কলেজ। আর এই পাশে আছে শরীয়তপুরের সেই বিখ্যাত রয়্যাল কিং রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে কোর্টের মোড়। আর এই জায়গায় যে ভবনটা দেখতেছেন দোতলা, এটা কিন্তু শরীয়তপুরের পুলিশ বক্স আর কি। এই জায়গায় সমস্ত ট্রাফিক পুলিশরা এই জায়গায় বসে। আর এই যে গেটটা দেখতেছেন, এই গেটের পাশেই হচ্ছে শরীয়তপুরের পৌরসভা। আসলে আমাদের শরীয়তপুরে চলার পথে অনেক কিছুই দেখা যায়, অনেক ভালো একটা উন্নত ঘটছে, উন্নয়নের বিকাশ ঘটছে বলা চলে। আমরা কিন্তু পিছনে শরীয়তপুর বাস স্ট্যান্ড রেখে এসেছি। আমরা এখন আছি মাওয়া যেই ব্রিজ, আমরা পদ্মা সেতুর একটু কাছাকাছি আছি। আমরা খুব তাড়াতাড়ি পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে যাব। এই যে আমরা বলতে বলতেই পদ্মা সেতু টোল প্লাজার সামনে আমরা কিন্তু এখন চলে এসেছি। আমরা এখন আমাদের বাইকের টোলটা দেওয়া পরিশোধ করার চেষ্টা করব। আসলে এই জায়গাটায় যখন আমরা ক্যামেরা নিয়ে গেছি, তখন এই জায়গায় যারা দায়িত্বরত গার্ডরা ছিল, তারা ভিডিও করতে দেওয়ার একটা অপারক ছিল। এই জায়গায় ভিডিও নাকি করা নিষেধ। তো আর কি বলবো তাদের। তারপর ফাঁকে যেহেতু আমাদের অ্যাকশন ক্যামেরা ছিল, কেউ হয়তো এরকম ভাবে আন্দাজ করতে পারে নাই আমাদের ভিডিওটা অন ছিল। আমাদের ভিডিওটা করা হয়ে গেছে। আমরা এখন টোল দিয়ে আমরা সামনের দিকে যাব। এই যে এখান থেকে আমরা এখন চলে যাব, আমাদের যেহেতু টোল দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখনো বাইকের টোল কিন্তু 100 টাকা রাখা হয়েছে, এর বেশি না। তবে বাইকের টোল কিন্তু এই জায়গায় পদ্মা সেতুতে আরো কম রাখলেও ভালো হতো। তো আমরা এখন আছি পদ্মার একদম মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি পয়েন্টে। এই যে দেখুন, মানে গাড়ি ঘোড়া চলতে চলতে দেখেন কি একটা অবস্থা রাস্তার। এই যে আমরা পদ্মা ব্রিজ কিন্তু অতিক্রম করে ফেলেছি। এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে। মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি এত স্পিডে যে চলে, তাই নাও গাড়ি টাইনাও কিন্তু অনেক মজা। আসলে আপনারা যখন আসবেন তখন আপনাদের গাড়ি ফুল স্পিডে আপনারা চালাইতে পারবেন। তবে এই জায়গায় কিন্তু নিষিদ্ধ করা আছে যে আপনি 80 সিসির উপরে, মানে দুঃখিত 80 স্পিডের উপরে আপনি গাড়ি টানতে পারবেন না। আমরা একটু জিরিয়ে নিয়েছি, এই জায়গায় একটু রেস্ট নিয়েছি, যাতে করে আমাদের এতটা দূর আমরা আসছি ক্লান্ত না হয়ে পড়ি। এই যে এই রাস্তাটা আসলে দেখার মতো।
একদম যখন আমি বাইক চালায় যতবারই আইসি গেছি আমার কাছে ইউরোপের রাস্তার মতো মনে হয়েছে। আপনি যখনই যাবেন তখনই আপনার কাছে একটা অন্যরকম একটা অনুভূতি হবে, মনে হবে যে আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ অনেকটাই ডিফারেন্স, অনেকটাই ডিফারেন্স। আমরা এখন আছি যাত্রাবাড়ির সামনে, যাত্রাবাড়ির এইদিকে। তো আমরা এখন সামনের দিকে চলে যাব। আমাদের যে বাইকটা আছে আমরা এই বাইকটা অন্য একটা জায়গায় রাখার চেষ্টা করব, যেহেতু আমি ঢাকা শহরের এত রাস্তাঘাট ভালোভাবে চিনি না, এজন্য আমাকে একটু হ্যাসেল পোহাইতে হবে। এজন্য আমরা বাইকটা যদি রাইখা যাই তাহলে আমার জন্য অনেকটা সহজ হবে, বাইকটা রাইখা যাবো। এই কারণে আমরা একজন পরিচিত মানুষের হেল্প নেই, তার বাসার আশেপাশে আমরা বাইকটা রাখি। আমরা বাইকটা রাইখা আমরা চলে আসি বসুন্ধরা মার্কেটে। আমরা যখন বসুন্ধরা মার্কেটে আসি তখন সিএনজি তে উঠি, আমরা সিএনজির মাধ্যমে আমরা বসুন্ধরা মার্কেটে চলে আসি। এই যে আমরা এখন আছি বসুন্ধরা মার্কেটে, এই যে এটা হচ্ছে বসুন্ধরা মার্কেটের ভিতরে। আমরা এখন এইদিকে ভিতরে প্রবেশ করে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। আসলে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি জাগে যখন আমি বড় ধরনের কোনো শপিং মলে যাই, বড় ধরনের কোনো মার্কেটে যাই, আমার কাছে অন্যরকম একটা অনুভূতি লাগে। আমার এই অনুভূতিটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না, কেননা আমাদের শরীয়তপুর জেলার আমরা যেই জায়গায় আছি, আসলে আমরা শরীয়তপুরের পৌরসভায় আছি, আমরা শরীয়তপুরের মানুষ, কিন্তু এতটা উন্নয়নের ছোঁয়া কিন্তু আমরা শরীয়তপুরের বাসী কিন্তু পাই নাই। আর এই ঢাকা শহরে সবাই বলে যে আধুনিক আধুনিক, এই ঢাকা শহরে এতটা উন্নত হয়েছে, আমাদের শরীয়তপুরের মানুষ কিন্তু এই জায়গায় সব সময় তাদের কর্ম ব্যস্ততার কারণে যাতায়াত করে থাকে। আমাদের শরীয়তপুরে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখন আধুনিকায়ন হচ্ছে, উন্নত উন্নত মার্কেট হচ্ছে। আশা করি একটা সময় আমাদের শরীয়তপুরও বাংলাদেশের ভিতরে নামকরা একটা জেলায় রূপান্তরিত হবে, সবার অবদান থাকবে, সবাই এই জায়গায় ইনভেস্ট করবে। আসলে তাহলেই একটা জেলা এগিয়ে যাওয়া সম্ভব, আর আমরাও অনেকটা উন্নতির ছোঁয়া পাবো। তো আমরা এখন লিফট দিয়ে উপরে যাইতেছি, আমার সাথে আছে আমার ফ্রেন্ড সৌরভ। আমরা দুইজনেই ফোন কিনতে আমরা রওনা দিছি সকাল সকাল। আসলে এই ফোনটা কেনার জন্য আমার অনেক দিনের আগ্রহ ছিল যে আমি ভিডিও বানাবো, ইউটিউব ফেসবুকে আমি ভিডিও বানাবো, এই জন্যই আমার ফোনটি কেনা। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে আরো বুঝতে পারবেন যে আমরা হাইটে হাইটে যাইতেছি, মানে আমার কাছে অনেকটা ক্লান্ত লাগতেছে যে এত দূরে থেকে আসছি, আমাদের একটা ফোন কিনবো, এই জন্য যতই ক্লান্ত লাগুক ভিতরটা কিন্তু অন্যভাবে কাজ করে। এই যে দেখুন বসুন্ধরা মার্কেটের আমরা একবার উপরে আছি, একবার উপরে থেকে আমরা দেখতেছি, আপনাদের জন্য ভিডিও করে নিছি যে দেখুন নিচেরটা কত সুন্দর লাগতেছে। মানুষকে একদম পাখির চোখে দেখা যায় ক্যামেরায়, মানুষকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকা আছে না, পোকার মতো দেখা গেছে। আপনারা সামনাসামনি দেখলেও সেম এরকমটাই দেখতে পাবেন, মানুষ দেখবেন খুব ছোট ছোট। এই যে আমার ফ্রেন্ড সেও দেখতেছে আমার সাথে দাঁড়ায় দাঁড়ায়, আমি আবার একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা এখন চলে যাব আবার সিঁড়ি দিয়ে একটু মার্কেটের ভিতরে, যে মোবাইল মার্কেটটা আমরা খুঁজতেছিলাম, এই জন্য আমরা একদম উপরের ফ্লোরে গিয়েছিলাম, টপ ফ্লোরে। তো আমরা যেহেতু মোবাইল মার্কেটের খোঁজ নেওয়ার জন্য আমরা যাই, অনেকে বলে যে মোবাইল মার্কেটটা তো একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গেছে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আসলে আমি বসুন্ধরা মার্কেটে এর আগে আমি একবার গিয়েছিলাম, যখন আমার ক্যামেরার প্রয়োজন হয়েছিল, আমি তখন একটা ক্যামেরা কিনতে যাই, একটা অ্যাকশন ক্যামেরা কিনি। আমার জীবনটা একটা অন্যরকম ভাবে আমি পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু ওইরকম ভাবে আমি পারিনি। হয়তো নিজের মেধার অভাব বা নিজের একটা ঘাটতির কারণে আমি হয়তো ওরকম ভাবে নিজেকে তৈরি করতে পারিনি। আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনি 2021 সালের সময়ে। তো 21 না, দুঃখিত, 22, হ্যাঁ 22 সালের ভিতরে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনি, কিন্তু ওইরকম ভাবে যে কন্টেন্ট, ভালো একটা কন্টেন্ট তৈরি করব, ভালো কিছু করব, ওইরকম ভাবে আমি সুযোগটা পাইনি। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু নিজেকে তত একটা ভালো কোয়ালিটি ফুল কন্টেন্টে আমি নিয়ে যাইতে পারি না। যাই হোক, এই কথা পরে বলি। যেহেতু আমি এখন মোবাইল ফোন কিনতে আসছি, তো মোবাইল ফোন কেনার কথাই আপনাদের সাথে শেয়ার করবে। যে আমি এখন চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আইসে আমি অনেকগুলি দোকান দেখছি, তবে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা আইফোন 13 প্রো কিনবো। তো 13 প্রো অনেক জায়গায় খুঁজলাম, একটা দোকানে পেলাম, কিন্তু ওরকম ভাবে নিজের কাছে ভরসা পেলাম না যে আমি এই দোকান থেকে এই ফোনটা কিনি। এরকম একটা ভরসা না পাওয়ার ফলে আমি বিভিন্ন দোকানে ঘুরে ফিরে দেখার চেষ্টা করি। তবে আমার সবচেয়ে বড় ভালো লাগার একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান
এটা কিন্তু তারা আমাকে স্পন্সর করে নাই বা তারা আমাকে বলেও নাই আমি যেই অ্যাপেল গ্যাজেটস এর থেকে আমি পণ্য কিনবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল। এটা কিন্তু আমাকে ওই কোম্পানি বলে নাই যে আপনি এই নামটা বলেন। আমার নিজের ইচ্ছা থেকে, আমার ভালো লাগা থেকে, একটা বিশ্বস্ততার জায়গা থেকে আমি এই অ্যাপেল গ্যাজেটস এর থেকে আমি ফোন কিনবো, সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক। এটাই আমার চিন্তা ভাবনা ছিল। আমার অনেকটাই চিন্তা ভাবনা ছিল যে আমি একটা 13 Pro সেকেন্ড হ্যান্ড নিব। তো ওই 13 Pro খুঁজতে খুঁজতে এত দূর আসা। তো দেখতেই থাকুন ভিডিওটা, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাই। অনেকগুলি ফ্লোরে অনেকগুলি দোকানে আমি খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করলাম আমার কাঙ্ক্ষিত ফোনটা, কিন্তু এই দিক সেদিক যাওয়ার পরে ওইরকম ভাবে ফোনটা মিলতেছে না। দেখেন যে আমি এখন হাঁটাহাঁটি করতেছি, আমার ফ্রেন্ড অনেকটা সময় মানে একদম থমকে গেছে, অপেক্ষা করতেছে, আমিও কিন্তু সেম। আসলে আমরা গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও আমি দোকানদারি করি। আপনারা হয়তো অনেকে ভিডিওতে আমাকে দেখছেন যে আমি দোকানদারি করি, বেশি একটা যাতায়াত হাঁটা চলা করি না, এমনিতে ভারী কাজও করি না, যার ফলে কিছু দূর হাঁটলে আমি ক্লান্ত হয়ে যাই। তো আমি বসুন্ধরা মার্কেটে যে আমার যে কাঙ্ক্ষিত ফোনটা, এই ফোনটা আমি পাইনি 13 Pro। পরে পরবর্তী সময়ে আমি আবার চিন্তা ভাবনা করলাম যে যমুনা ফিউচার পার্কে আমরা যাব। তো আমরা এখন একটা সিএনজি নিয়ে আমরা যমুনা পার্কের উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো এই যে আমরা এখন সিএনজিতে আছি। সিএনজি আলাম আমাকে বললাম যে মামা আমরা তো ভালোভাবে চিনি না, তুমি ভালোভাবে সুন্দর করে আমাদেরকে নিয়ে নামিয়ে দিবে যমুনা ফিউচার পার্কে। তো এই যে এখন দেখুন যে যমুনা ফিউচার পার্কের সামনে সারি সারি লাইন ধরে লোকজন দাঁড়ায় আছে। এই লোকজন তারা সবাই বিভিন্ন দেশে তারা যাবে, বিদেশে যাবে, এই জন্য তারা আর কি দাঁড়ায় আছে। তো আমরা এখন দুইজন সিএনজি থেকে নামি। সিএনজি থেকে নামার পরে আমাদের ব্যাগ চেকিং হয়। আসলে যেই আমার যে ক্যামেরা যে স্ট্যান্ড, এই যে দেখুন যে আমার ব্যাগের ভিতরে যে একটা স্ট্যান্ড ছিল, এই জন্য বিশেষ করে আমাদেরকে যে চেকিং এর অপশনটা, এটার ভিতরে সবাই ব্যাগ দিতে হয়, কিন্তু পরবর্তীতে আমাদেরকে আবার ডাকা হয় যে আপনারা এটা কি নিছেন। পরবর্তীতে আমরা দেখাই যে এটা একটা স্ট্যান্ড, এটা এর বাইরে কিছু নাই। যে দেখুন একটা মেশিন, এই মেশিনের ভিতরে আপনি ব্যাগ দিয়ে দিবেন, আপনার ব্যাগটা এই পাশে পার্স হয়ে আসবে, এটা স্ক্যানিং হবে। এই যে আমার ব্যাগটা আমি দিয়ে দিছি। এই যে আমার ফ্রেন্ডের কাছে যে ব্যাগটা ছিল এটার জন্য আবার ডাকছে। পরবর্তী সময় আমরা আবার দেখাইলাম যে এই যে এটা একটা স্ট্যান্ড, এটা ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ভিডিও করার জন্য ক্যামেরার সাথে আর কি অ্যাডজাস্ট করে নেই। তো এটা তাদের বলার পরে তারা অনুমতি দিল, হ্যাঁ যান আপনার। পরে যে আমরা যাইতেছি যমুনা ফিউচার পার্কের এইদিকে। এই আমার জীবনের ফার্স্ট টাইম যে আমি যমুনা ফিউচার পার্কে যাই। এর আগে আমি কখনো যমুনা ফিউচার পার্কের এই মার্কেটটাতে আসিনি। আমার ফ্রেন্ড এসেছে, তবে আমাদের গন্তব্যটা কিন্তু আজকে এত দূর ছিল না, বা আমার পরিকল্পনার সামনে কি হবে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আমার পরিকল্পনাটা কোন দিকে যায়। তো আমরা এখন যাব যমুনা ফিউচার পার্কের অ্যাপেল গ্যাজেটস শোরুমে। তো আমরা এখন যাইতেছি, খুঁজতেছি। আসলে এটা খুঁজে বাই করা ততটা সহজ না, যেহেতু আমি এই প্রথমেই গেলাম। এই যে দেখুন গ্রাউন্ড ফ্লোরে মানুষের একদম কত ছোট ছোট দেখা যায়, একদম নিচে মানুষকে কত ছোট ছোট দেখা যায়, যে মার্কেটটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আসলে এই জন্যই ঢাকা শহর বেস্ট। সারা বাংলাদেশের ভিতরে যত মার্কেট আছে সবচাইতে এই দুইটা মার্কেটই কিন্তু একদম নামকরা। বিভিন্ন গ্যাজেটস, তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক আইটেমের জন্য কিন্তু এই ঢাকা শহরের বসুন্ধরা আর এই যমুনা ফিউচার পার্ক, এই দুইটা মার্কেট কিন্তু নামকরা। আপনারা হয়তো সবাই জানেন, সারা বাংলাদেশে এই দুইটা মার্কেটকে কিন্তু এক নামেই চেনা হয়। এই যে দেখুন কত সুন্দর করে আর কি সিঁড়ি নির্মাণ করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি এরকম সুন্দর করে আপনাদের বুঝাইতে পারতেছি না যে আমাদের এই যে মার্কেটগুলি মানে আমাদের তো আর না, আর আমাদের দেশের, এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ। এরকম সুন্দর করে সারা বাংলাদেশের যদি সব জায়গায় মার্কেট থাকে তাহলে কিন্তু অনেকটা বিদেশের মতো লাগবে। আমাদের দেশ অনেকটা এগিয়ে গেছে, আসলে আমরা অতটা বুঝতে পারি না। তবে দেশ হয়ে গেছে, দেশের জনগণ হয়ে গেছে বলতে বলতে আর কি। আমি পরে ভাইদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনাদের শোরুমের দোকান নাম্বার সবকিছু জানার পরে তাদের থেকে আমরা একটা ফোন বাছাই করে নেই। আমাদের চিন্তা ভাবনা ছিল একটা আইফোন 13 Pro নেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আইফোন 13 Pro ওরকম ভাবে ভালো একটা পাইনি, যার ফলে আইফোন শুধু একটা 14 নিলাম, মানে আইফোন মিনি 14। তো এই ফোনটাই নিলাম। আর যাই হোক, এখন নিজেকে অনেকটা
আনন্দিত মনে হচ্ছে, ভিতর থেকে অন্যরকম একটা ফিল আসছে, যেহেতু আমি একটা নতুন ফোন কিনলাম। আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম একটা ফোন কেনার, তবে সর্বশেষ আলহামদুলিল্লাহ আমি একটা আইফোন 13 নিয়ে নিলাম। এই যে দেখুন, এটাই আমার লাইফের বেস্ট আর কি, সর্বপ্রথম আইফোন ব্যবহার করা। এই অনুভূতিটা সবার কাছে প্রকাশ করার মতো না। এই আইফোনের জন্য কিন্তু অনেকে অনেকভাবে চেষ্টা করে। আমি নিজে অনেকটা পরিশ্রম করার ফলে এই টাকাটা উপার্জন করি আর ধীরে ধীরে সঞ্চয় করতে থাকি এই আইফোনটা কেনার জন্য। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, কন্টেন্ট যে আমি তৈরি করব, এই জন্য আমি কিন্তু এই আইফোনটা কিনি। আর হয়তো অনেকে মনে করতে পারে যে আমি হয়তো নিজে ব্যবহার করার জন্য, মানুষকে দেখানোর জন্য। ভাই এরকম কিছু না, আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য এই আইফোনটা কিনি। আইফোনের সাথে কিন্তু একটা ব্যাক কভারও দেন, একটা পোলিও দেন, কিছু দেন, শুধু একটা কেবল দিয়ে দিছে আর এই বক্সটা, এই দুইটাই। তবে আমার চার্জার কিনে নিতে হয়েছে, ব্যাক কভার কিনে নিতে হয়েছে, গ্লাস প্রোটেক্টর কিনে নিতে হয়েছে, সবকিছু আলাদা আলাদা ভাবে কিনে নিতে হয়েছে। আমি এই ফোনটা যখন কিনি তখন আমার হাতে ক্যাশ আমি নিয়ে যাইনি, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা নিয়ে যাই, যার ফলে আমি তাদের ওই জায়গায় গিয়ে যখন আমাদের ফোনটা পছন্দ হয়ে যায় কেনাকাটার পরে সর্বশেষ আমরা তাকে ব্যাংকে পেমেন্ট করে দিই। তারপরে গিয়ে আমাদের মোবাইলটা কিন্তু তারা খুলতে দেয়, মানে এরকম একটা অবস্থা যে আগেই কিন্তু তারা এই মোবাইলটা খুলতে দেয় না। মানে আসলে ঢাকা শহরের নিয়ম, ব্যবসায়িক নিয়ম যেভাবে হয় তারা সেইভাবেই পরিচালনা করে। এই জন্যই ঢাকা শহরের ব্যবসায়ীরা দিন দিন সফলতার দুয়ারে আগাচ্ছে। আর আমরা যে গ্রামে দোকানদারি করি, আমাদের যে কোনো একটা বিষয়ে মানে আমি যা দেখতেছি যে আমাদের টাকায় তারা মানুষরা উপকৃত হয়, কিন্তু আমাদের টাকা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। যাই হোক, আমরা মোবাইল ফোন কেনার পরে আমরা চলে আসি আমাদের আশেপাশের পরিচিত লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারপরে আমরা চলে আসি ঢাকা শহর নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে এসে আমরা কিছু কেনাকাটার চেষ্টা করি। আমার ততটা প্রয়োজন নেই, যেহেতু আমার ফ্রেন্ড আমার সাথে গেছে, সে তার কেনাকাটার উদ্দেশ্যে গেছে আর আমি গেছি আমার ফোন কেনার উদ্দেশ্যে। এখন সে কেনাকাটা করতেছে আর আমি ঘুরে ঘুরে তার সাথে দেখতেছি। এই নিউ মার্কেটে কিন্তু আমি এর আগে কখনো যাইনি। এই এই মার্কেটগুলি ঘোরা আমার এই সর্বপ্রথম। এই এরিয়াতেও কিন্তু ততটা আমি যতবার যাতায়াত করেছি কিন্তু আমি ঢাকা শহরে এত কিছু মনে রাখতে পারতাম না। ধীরে ধীরে এখন যতবারই যাইতেছি এখন মনে রাখার চেষ্টা করতেছি। এর আগে আমি যতবারই এক এক রাস্তা দিয়ে যাইতাম আমি রাস্তা ভুলে যাইতাম। মানে এটা আমার বলা চলে একটা মেন্টালি প্রবলেম হয়ে দাঁড়াইছে যে আমি বেশি কিছু মনে রাখতে পারি না রাস্তাঘাট। এই যে দেখুন, এই মার্কেটে কত ধরনের আপনার পোশাক চাই, নিউ মার্কেটে সব পেয়ে যাবেন। আগে একটা সময় শুনতাম নাকি নিউ মার্কেটে 2000 টাকার একটা প্যান্টকে 300 টাকা বললেও দিয়ে দিত গুলিস্তান নিউ মার্কেট, কিন্তু এখন আর সেটা নেই। এখন অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এই জায়গায়, বেশি দামাদামিও করা যায় না। এই যে দেখুন, আমার ফ্রেন্ড যে জ্যাকেটটা কিনছে, জ্যাকেটটা অনেক সুন্দর, সে এটা নিয়ে নেয়। আর আমরা এইদিকে অনেকটা ঘোরাঘুরি করি, অনেকটা ঘোরাঘুরি করার পরে আমরা এই জায়গায় কেনাকাটা করি। কেনাকাটার শেষে আমরা আবারও সেই শরীয়তপুরে আমাদের বাসার দিকে আমরা রওনা দেই। আশা করি ভিডিওটা এতক্ষণ শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের এই জগৎ থেকে ভালো একটা পর্যায়ে যেতে পারি, ভালো সফলতা আনতে পারি, আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতে পারি। আর তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন। আর আপনার বন্ধু বান্ধবদেরকেও অনুপ্রাণিত করবেন যে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার এই চ্যানেলটি সবাইকে বলবেন যে একটু সাবস্ক্রাইব করে দিতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।